তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসি মেশিন অর্থাৎ 66742 এবং ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড মেশিন 66743। ডিসি মেশিন বিষয়টি হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি চতুর্থ পর্বের এবং ইলেকট্রনিক্স, পাওয়ার, টেলিকমিউনিকেশন ও মেকানিক্যাল টেকনোলজির হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড মেশিন। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আমরা যে আলোচনাটি নিয়ে আসতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকের আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। আমরা আসলে মূলত এইটারই আলোচনা করতে যাচ্ছিলাম, কারণ এই ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর এটি আমাদের ইলেকট্রিক্যাল এবং এই যে আরো 4টি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের ছাত্রদের জন্যই আমাদের নির্দিষ্ট করা আছে বা সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, যার কারণে আমরা এই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব। তো আমি আগেই তোমাদেরকে কিছুটা বলেছিলাম যে ডিসি মোটর কি, বলো। স্যার, যে মোটর ডিসি বৈদ্যুতিক শক্তির সাহায্যে চালিত হয় তাকে ডিসি মোটর বলা হয়। ডিসি মোটর বলা হয়। তাহলে আসলে মোটরটা কি সেটা বলো। স্যার, মোটর যে যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে মোটর বলা হয়। মোটর বলা হয়। ভেরি গুড। তো আমি আলোচনা করব, তোমরা শুনবে, তারপরে আমি তোমাদের কাছে যাকে প্রশ্ন করব সেই কথা বলবে, অন্যরা সবাই মিউট করে রাখবে। তো a DC motor is an electrical machine that converts electrical energy into mechanical energy। অর্থাৎ যে মোটর বৈদ্যুতিক মেশিন বা ডিভাইসও আমরা বলতে পারি, যে বৈদ্যুতিক মেশিন বা ডিভাইস আমাদের বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে ডিসি মোটর বলে। বোঝা গেছে, তাই না? তোমরা বলছো এবং এটা অত্যন্ত ক্লিয়ার। এবং এটার সাথে যদি আমরা কম্পেয়ার বা এটার সাথে পার্থক্যে বলি, তাহলে জেনারেটর কাকে বলে? জাস্ট এর অপোজিট। কিভাবে? এই ইলেকট্রিক্যালের জায়গায় যদি ইলেকট্রিক্যালের এখান থেকে নিয়ে যাই, যে যদি আমরা মেকানিক্যালের এখানে রিপ্লেস করি আর মেকানিক্যালটাকে যদি ইলেকট্রিক্যালের এখানে রিপ্লেস করি, তাহলেই আমাদের জেনারেটরের ডেফিনেশন হয়ে যাবে। তাহলে জেনারেটর কাকে বলে? এ ডিসি জেনারেটর ইজ অ্যান ইলেকট্রিক্যাল মেশিন দ্যাট কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। অর্থাৎ ডিসি জেনারেটর হচ্ছে যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক, যে মেশিন বা ডিভাইস, যে ইলেকট্রিক্যাল মেশিন বা ডিভাইস যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তাকে ডিসি জেনারেটর বলে। তো এখানে এইটুক লিখলেই আমার এসি জেনারেটর এবং ডিসি জেনারেটরের পার্থক্য হয়ে যাবে। The working of DC motor is based on the principle that when a current carrying conductor is placed in a magnetic field, it experiences a mechanical force. তাহলে ডিসি মোটরটি হচ্ছে কি? ডিসি মোটরটি হচ্ছে ডিসি মোটর কিভাবে কাজ করে, বা ডিসি মোটরের যে মূলনীতি, ওয়ার্কিং প্রিন্সিপাল বা তার কাজের যে মূলনীতি, সেটা হচ্ছে যখন একটি কারেন্ট বহনকারী পরিবাহীকে যখন একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তখন সেখানে একটি বলের সৃষ্টি হয়। এই মেকানিক্যাল বলের সৃষ্টি হয়, অর্থাৎ যান্ত্রিক বলের সৃষ্টি হয়। এই যান্ত্রিক বল ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এর সাহায্যে এর দিক নির্ণয় করা হয় এবং এর যে মান, সেই মান F is equal to BIL নিউটন। F is equal to হচ্ছে কি? BIL নিউটন। F is equal to BIL নিউটন। তো the working of AC motor, that is induction motor and synchronous motor, is different from the DC motor. তার মানে এসি মোটরের কার্যনীতি এবং ডিসি মোটরের কার্যনীতি হচ্ছে
আলাদা। এসি মোটরের কার্যনীতি এবং ডিসি মোটরের কার্যনীতি হচ্ছে আলাদা। এখানেও ডিসি মোটরের যে প্রিন্সিপাল এখানে দেখানো হয়েছে একই কথাই, যার কারণে এটিকে আমি রিপিট করব না। এরপরে আমরা অ্যাকর্ডিং টু দ্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, অর্থাৎ বাম হস্ত বিধি, যেটা অ্যাকর্ডিং টু দ্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যেটা বাম হস্ত বিধি, বাম হস্ত বিধি, বাম হস্ত বিধি অনুযায়ী এই যে বৈদ্যুতিক কারেন্ট যখন কয়েলের মধ্য দিয়ে একটি ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবাহিত হয়, তখন এই যে ম্যাগনেটিক যে বল অর্থাৎ চৌম্বকীয় যে বল, সেটি একটি টর্ক উৎপাদন করে এবং এই টর্কের কারণেই মোটর ঘুরে। মোটর কি ঘুরে না? আমরা যখন সরবরাহ দিই, এখন যখন একটা মোটরে, তোমার বাড়িতে যখন পানি তোলার মোটর আছে, বিভিন্ন জায়গায় দেখবা মোটর আছে, তোমাদের মেশিন শপে যারা মেকানিক্যালের স্টুডেন্ট তাদের মেশিন শপে দেখবা মোটর আছে, ইলেকট্রিক্যালের যারা স্টুডেন্ট তারা অবশ্যই দেখেছে যে ইলেকট্রিক্যাল পাওয়ার শপে অনেকগুলোই মোটর আছে, তাই না? এগুলো আমরা যখন বৈদ্যুতিক সরবরাহ দেই তখন এগুলো কি, এগুলো তখন ঘুরে। এগুলো কি হয়, এগুলো তখন হচ্ছে, এগুলো তখন এগুলি তখন হচ্ছে কি ঘুরে। এই ঘোরার ফলে আমাদের বিভিন্ন কার্য সম্পাদন হয়। যেমন তুমি যখন চিন্তা করবে যে বাস্তবতায় যে যে কোনো ধরনের, আমরা যেটা চিন্তা করি যে আমাদের যে রাইস মিলে যে আমাদের ধান মাড়াই হয়, বা আটা, বা আমাদের যে সরিষা আর তেল, বা যে কোনো ধরনের আমরা যে প্রোডাক্ট পাই, সেখানে দেখবা মোটর আছে এবং মোটরের সাহায্যে ঘুরে। এবং পানি উত্তোলনের ক্ষেত্রে, আমাদের ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং আমাদের যে কোনো নদী থেকে পানি যখন আমরা অন্য জায়গায় নিয়ে আসি, সেক্ষেত্রে সব জায়গাতে দেখো এখন মোটরের ব্যবহার। মোটরের ব্যবহার ছাড়া, মোটর অর্থাৎ বিদ্যুৎ যদি না থাকতো তাহলে এই মোটরও ব্যবহার হতো না, এবং এইটাই যদি ব্যবহার না হতো তাহলে আজকে আমরা যেগুলি যে কার্যগুলি, বাস্তব কার্যগুলি সম্পাদন করি, আবার যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে আমাদের যেগুলো চলবে, সেখানেও দেখো কি মোটর আছে না, ছোট ছোট মোটর। কম্পিউটার চলে, কম্পিউটারের প্রিন্টার চলে, সেখানে কি মোটর আছে না, ছোট ছোট মোটর আছে। কিন্তু এগুলো কি মোটর বলে, আমরা সিঙ্গেল ফেজ ছোট যে ইউনিভার্সাল মোটর আছে, বিভিন্ন ধরনের মোটর আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনায় আসবো। এগুলো তোমাদের সিলেবাসে আছে। আর আমরা সার্কিট বিষয়টি নিয়ে বিশেষ করে আলোচনা করার পরে আমরা আগামী সপ্তাহে তোমাদের যে সার্কিটের, আমরা মনে হয় তোমাদের স্যাররা তো কিছু দূর পর্যন্ত সম্ভবত 3-4 চ্যাপ্টার পর্যন্ত সম্ভবত পড়াইছেন। আমরা পঞ্চম যেমন হচ্ছে তোমাদের স্টার ডেল্টা এই যে কনভার্সন আছে, বা স্টার ডেল্টা যে সার্কিট আছে এবং সেখানে যে পাওয়ার সমীকরণ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য তোমাদের যেটি কাজ হচ্ছে, সেটা তোমাদের ডিপার্টমেন্টের আর যারা স্টুডেন্ট আছে তাদেরকে তোমরা অবশ্যই কানেক্ট হতে বলবে, তাহলে আমাদের আলোচনা সুবিধা হচ্ছে। আমার এখানে তোমার যে স্লাইড ইংলিশে থাকলে আমার কথাগুলো কিন্তু বাংলায় থাকবে, এবং তোমরা বাংলা যে তোমাদের বই আছে, তোমরা বইটি সব সময় সাথে রাখবে, বুঝতে পারছো? যার কারণে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এবং আমাদের ইকুয়েশন গুলো যখন আমরা আলোচনা করব, তখন সেগুলো তো অবশ্যই ইংরেজিতে, সেগুলো তো বাংলাতে না। তারপরে যে এই যে দেখো কিভাবে আমাদের এখানে ফোর্সটি তৈরি হয়। এই যে এখান থেকে দেখো কারেন্ট প্রবাহিত হচ্ছে কার ভিতর দিয়ে, একটা কয়েল, এটা একটা কয়েল, কয়েলের মধ্য দিয়ে অর্থাৎ পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর এই বিদ্যুৎ পরিবাহ, এই আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর তার সাথে দেখো একটা বল তৈরি হচ্ছে এফ, এই এফ একটা বল তৈরি হচ্ছে। এবং এই যে পরিবাহীর যে দৈর্ঘ্য, সেই পরিবাহীর দৈর্ঘ্যটাকে আমরা বলেছি এল। এবং এখানে যে এই চৌম্বক একটা ক্ষেত্র আছে, যেহেতু এন আর এস পোল আছে, একটা চুম্বকের কয়টা মেরু থাকে, কি কি মেরু থাকে, চুম্বকের কি কি মেরু থাকে? দুইটা। হ্যাঁ, কি কি বলো? উত্তর মেরু আর হচ্ছে দক্ষিণ উত্তর মেরু। মেরু আর দক্ষিণ মেরু। এটা এস পোল মানে সাউথ পোল, আর নর্থ পোল মানে মেরু। এখন
একই যে একটা চুম্বক ক্ষেত্রের মেরু কিন্তু অনেকগুলো থাকতে পারে, চারটা পুল থাকতে পারে, 6টা পুল থাকতে পারে, 8টা পুল, এবং জোড় সংখ্যক হবে। তো এই যে মেরু, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে কি থাকে, চৌম্বক ক্ষেত্রে সাধারণত বলরেখা থাকে, চৌম্বকীয় বলরেখা অবস্থান করে। এই চৌম্বকীয় বলরেখায় আমাদের যখন পরিবাহী কর্তন করে তখন সেখানে ভোল্টেজ ইনডিউসড হয়। এই যে ভোল্টেজ আমরা বাইরের থেকে সরবরাহ দেওয়ার পরে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে ভোল্টেজ ইনডিউসড হয়, মোটরের ক্ষেত্রে এটিকে বলে হচ্ছে ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স এটা। এবং এই ইএমএফ ইজিক্যাল টু আমাদের যে সমীকরণ আছে, সেই সমীকরণে এখন আমরা যাব। ইএমএফ ইজিক্যাল টু যে সমীকরণটি আছে সেই সমীকরণে আমরা যাব, তাহলে সেখান থেকে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। সমীকরণে আমরা যাব। এই যে সমীকরণে দেখো, সমীকরণ আমাদের এখানে অনেকগুলো সমীকরণ আছে, তার মধ্যে আমরা এই সমীকরণটা আগে দেখি। কাউন্টার ইএমএফ, বাংলাদেশ হেডের মার্ক করেছে, প্রত্যেকটা হেডের একটা ছাত্র নেই। তো আমরা যেটি দেখছিলাম, আমরা ওই সমীকরণে যাওয়ার আগে এই কনস্ট্রাকশনটা দেখে নি আগে, যে একটা মোটরের গঠন প্রণালী। এই গঠন চিত্রটা তোমরা একটু এঁকে এখানে কি কি অংশ আছে সেটা আমার মনে হয় তোমরা আগে ক্লিয়ারলি দেখো। এই যে গঠনটি দেখো কি কি আছে, দেখো এইটা একটা মোটরের যে গঠন। এখানে দেখো ভিতরে যেটা আছে, এখানে আমি তোমাদেরকে একবার বলে যাই, তারপরে তোমরা দেখো। এখানে পোল পিসেস আছে, মানে এন পোল আর এস পোল। এইটাকে আমাদের পোল পিস বলতে, এই যে এস পোল আর এন পোল, এর যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পোল পিস। আর ফিল্ড ওয়াইন্ডিং, এই যে এখানে ওয়াইন্ডিং অর্থাৎ তার পেছানো আছে, ফিল্ড ওয়াইন্ডিং, তার সাথে আমাদের এই যে পজিটিভ সাপ্লাই দেওয়া হবে, এবং এইটা এখান থেকে আমাদের কি করা হবে, আর্মেচার লেমিনেটেড কোর, এটা আর্মেচার কোর। ফিল্ডের একটা কোর থাকবে, এবং আর্মেচারেও ফিল্ডেও কিছু কয়েল পেছানো থাকবে, এবং আর্মেচারেও কয়েল পেছানো থাকবে। তো ফিল্ডের সাপ্লাই দিতে হবে, এবং আর্মেচারের আরো থাকবে এখানে আর্মেচার লেমিনেটেড, আর্মেচার এখানে লেমিনেটেড করা আছে, এবং কার্বন ব্রাশেস আছে, কন্ডাক্টর আছে। এই খাজের মধ্যে আমাদের কন্ডাক্টর স্লট আছে, এবং সেখানে তারপরে কমিউটেটর আছে। এখানে কি আছে, কমিউটেটর আছে। তো এইটা হচ্ছে আমাদের ওই কনস্ট্রাকশনের দিক থেকে কোন ধরনের জেনারেটরের সাথে ডিসি মোটরের কোন রকম পার্থক্য নাই, সেম। এই জন্য বলা আছে দেয়ার ইজ নো বেসিক ডিফারেন্স ইন দ্য construction of DC generator and DC motor. In fact, the same DC machine can be used interchangeably as a generator, as a motor. তো আমরা তারপরে আসলাম যে টাইপস অফ ডিসি মোটর। ডিসি মোটর এবং জেনারেটরের প্রকারভেদ একই রকমেরই। তো কনস্ট্রাকশন অফ ডিসি জেনারেটর আমরা বলে ডিফারেন্ট টাইপস অফ ডিসি মোটর। ডিসি মোটর যেমন আছে শান্ট ওন, সিরিজ ওন আর কম্পাউন্ড ওন। কম্পাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, লং শান্ট, শর্ট শান্ট। আবার কিউমুলেটিভলি কম্পাউন্ড এবং হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তাহলে মোটর কয় প্রকার, মূলত হচ্ছে 3 প্রকার, সেটা সিরিজ, শান্ট আর কম্পাউন্ড। কম্পাউন্ড আবার 2 প্রকার, লং শান্ট আর শর্ট শান্ট। এইটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা ডিফারেন্সিয়াল কম্পাউন্ড আর কিউমুলেটিভলি ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, আবার কিউমুলেটিভলি কম্পাউন্ড। আর এখানে আবার অ্যাকশন, এখানেও ওই একই জিনিসই দেখানো হয়েছে, সিইএমএফ, রোটেশন। এটা কাউন্টার ইএমএফ বলা হয়েছে, যে যখন আমরা বাইরের থেকে
একটা মোটরে যখন সরবরাহ দিব, সরবরাহ দেওয়ার ফলে সেখানে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে এবং এই ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স, এই ফ্লাক্স হচ্ছে পরিবাহীকে কর্তন করলে সেখানে একটি ভোল্টেজ ইনডিউসড হবে এবং এই ভোল্টেজ হচ্ছে আমি যে সরবরাহ দিয়েছিলাম যে ভোল্টেজ, সেই ভোল্টেজের বিপরীতমুখী হবে। বিপরীতমুখী হয়ে কি করবে, যে সরবরাহকৃত ভোল্টেজকে বাধা প্রদান করবে। এই জন্য এই ভোল্টেজকে কাউন্টার ইএমএফ অর্থাৎ বা ব্যাক ইএমএফ, কাউন্টার ইএমএফ বা ব্যাক ইএমএফ বলে। তো তোমরা এই চিত্রটি একটু এঁকে নেওয়ার চেষ্টা করো। আমি অষ্টম সেমিস্টারে আমাদের তো ইয়ে করতে করতে ওখানে ইনলাইন করতে করতে ঢাকাতে আমাদের করোনা চলে আসলো, তখন তো আমরা হঠাৎ চলে আসলাম। আমি জানতাম না যে এতদিন থাকবে, আমরা জানি যে 10-15 দিনের মাথায় ইয়ে হয়ে যাবে। পরবর্তীতে যে আমাদের কোনো কিছু আমরা পাই নাই, তো ওর ভিতরে আমাদের খাতা আছে, সবগুলো কাগজপত্র আমরা উঠাই নিয়েছি, কিন্তু ওইটা পাই নাই। কোথাও থেকে গেল ঢাকা থেকে, মানে আছে তো, ওটা তো হারাই গেছে। ওই মানে যে বাসায় থাকতাম ওই জিনিসপাতি সব আমাদের ওই যেখানে সবারই সবাই, মানে আমি ওইখানে একা ছিলাম, অন্য কারো কাছে ফটোকপি করে দিও। ওটা স্যার কোনো খাতা ম্যানেজ করার কোনো উপায় নেই। আমাদের কাছে এক্সট্রা কোনো খাতা থাকে না, এক্সট্রা কোনো খাতা দেওয়া নেই। ফটোকপি করে কভার পেজ করে ওনাদের দিয়ে করাই নিয়ে চলে আসবে। করাই নিয়ে মানে ওনারা তো ওই যে প্যাকেট করে আমাদের কাছে পাঠায় দেয় না। ওটা স্যার কোনো সমস্যা হবে না। না, ফটোকপি করে দিলে সমস্যা হবে না, ওনারা যদি অ্যাকসেপ্ট করে আমাদের জন্য কোনো সমস্যা নেই। এই খাতাটা তো আর বোর্ডে কোথাও যাবে না। সেটা আমাদের ব্যাপার, এটা তোমার ব্যাপার না, সেটাই যাবে না যাবে না স্যার, আমার কোনো প্রবলেম হবে না তো, এটাই না। প্রবলেম আমার জানা মতে হবে না, তবে হারাই ফেলিস এটা তোমার জন্য কাজটা ঠিক হয়নি। তো এইটা তো মনে করেন আমাকে, এইটা তো আর আমার হাতে ছিল না। আচ্ছা, আমি ক্লাসে আছি, তুমি কি পরে কথা হবে। তাহলে আমি কি কাউন্টার ইমেপ তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, যে আমরা যখন বাইরে থেকে একটা ডিসি সরবরাহ দিলে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড, আমাদের যেহেতু চৌম্বক ক্ষেত্র আছে, একটা ফিল্ড তৈরি হবে, কারণ কোনো জায়গাতে যখন বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় তখন কিন্তু সেখানে চৌম্বকীয় আবেশ তৈরি হয় বা চৌম্বক ফিল্ডের তৈরি হয়। তো চৌম্বক ফিল্ডের মধ্যে যেহেতু এখানে খাঁজের মধ্যে পরিবাহী আছে, তাহলে এই সেই পরিবাহীকে সে কর্তন করবে, কর্তনের ফলে সেখানে কি হবে, একটি ভোল্টেজ ইনডিউসড হবে। এই যে ভোল্টেজ ইনডিউসড হবে, এই ভোল্টেজটি হচ্ছে যে সরবরাহকৃত ভোল্টেজের বিপরীতমুখী এবং এই সরবরাহকৃত ভোল্টেজকে বাধা প্রদান করে। এই জন্য এই যে সৃষ্ট ভোল্টেজ, এইটাকে বলা হয় কাউন্টার ইএমএফ, অর্থাৎ ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ব্যাক ইএমএফ। এই ব্যাক ইএমএফ এর আমরা সমীকরণ পরবর্তী পর্যায়ে পাবো। তো আমি এই চিত্রটি তোমাদের এখানে নিতে বলছিলাম, কতটুকু নিয়েছো? এবং এটা বইয়ের থেকে তোমরা আঁকানোর চেষ্টা করবে। এখন এই যে কাউন্টার ইএমএফ, since the counter EMF is generated by the action of the armature cutting lines of force, the value of counter EMF will depend on the field strength and the armature specification ECEMF অর্থাৎ K phi n, where C ECEMF হচ্ছে কাউন্টার ইএমএফ, K হচ্ছে কনস্ট্যান্ট, phi হচ্ছে ফিল্ড ফ্লাক্স স্ট্রেন্থ, n হচ্ছে স্পিড অফ দা স্পিড অফ দা মোটর, স্পিড অফ দা মোটর বলে এটারে। এরপরে দেখো এখান থেকে আমরা দা CEMF অপোজেস দা অ্যাপ্লাইড ভোল্টেজ এন্ড ফাংশন টু লোয়ার আর্মেচার কারেন্ট। এটা কি করে, সাপ্লাই ভোল্টেজকে বাধা প্রদান করে। হ্যাঁ, the effective voltage acting in the armature of motor is the applied voltage minus the counter EMF. Armature current can be found by using Ohm's law as shown in figure. তাহলে আর্মেচার কারেন্ট এখানে কি হবে, ইটি হচ্ছে মানে আমাদের সরবরাহকৃত ভোল্টেজ আর কারেন্ট কাউন্টার ইএমএফ ভাগ আরএ। তাহলে আমাদের আর্মেচার কারেন্ট হবে যে কাউন্টার ইএমএফ যদি আমাদের সরবরাহকৃত ভোল্টেজ থেকে বিয়োগ দেওয়া হয়, তাহলে আমরা আর্মেচার কারেন্ট পাবো। এখানে আর্মেচার আর্মেচার কারেন্ট CEMF হচ্ছে কাউন্টার ইএমএফ, ইটি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ মানে সরবরাহকৃত ভোল্টেজ, আর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স।
তো ব্যাক ইএমএফ ওই একই কথা, ব্যাক ইএমএফ আর কাউন্টার ইএমএফ এর কথা হচ্ছে একই। when the current carrying conductor placed in a magnetic field, the torque induces on the conductor, the torque rotates the conductor which cuts the flux of the magnetic field. According to the electromagnetic induction phenomenon, when the conductor cuts the magnetic field, EMF induced in the conductor. The Fleming right hand rule determines the direction of the induced EMF. তো একই কথাই, কিন্তু যখন আমি একটি হচ্ছে বিদ্যুৎ বাহী পরিবাহীকে ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করব, তখন সেখানে টর্ক সৃষ্টি হবে। ওই কার উপরে? পরিবাহীর উপরে একটি টর্ক সৃষ্টি হবে। আর এই টর্ক কি করবে? পরিবাহীকে ঘোরাবে, এবং এই পরিবাহী হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে ফ্লাক্সকে কর্তন করবে, অর্থাৎ ফ্লাক্স হচ্ছে পরিবাহীকে কর্তন করবে। অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক সূত্র হয়ে সেখানে একটি এই পরিবাহীর মধ্যে একটি ভোল্টেজ ইনডিউস হবে, এবং যার দিক নির্ণয় করা হবে ফ্লেমিংস ডান হস্ত বিধি অনুযায়ী। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল মানে ফ্লেমিংস এর ডান হস্ত বিধি অনুযায়ী দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ, অর্থাৎ দিক নির্ণয় করা হবে ফ্লেমিংস এর ডান হস্ত বিধি। এই ফ্লেমিংস এর ডান হস্ত বিধি এবং বাম হস্ত বিধি, এই দুইটি বিষয় কিন্তু তোমাদের অবশ্যই আমাদের অ্যাকর্ডিং টু ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। বিষয়টা হচ্ছে আমরা যদি বৃদ্ধাঙ্গুলি, তারপরে মধ্যাঙ্গুলি, তারপরে হচ্ছে তর্জনী, এই তিনটাকে যদি 90 ডিগ্রিতে রাখি, তাহলে পরে হচ্ছে তর্জনী কি করবে? তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক দেখাবে, বৃদ্ধাঙ্গুলি হচ্ছে পরিবাহীর ঘূর্ণনের দিক নির্ণয় করবে, আর মধ্যমা হচ্ছে আমরা যে ভোল্টেজ ইনডিউসড হবে তার দিক নির্ণয় করবে। এটা হচ্ছে আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তাহলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা হচ্ছে কি? যদি আমরা বৃদ্ধাঙ্গুলি, তারপরে হচ্ছে মধ্যমা এবং হচ্ছে তর্জনী, এই তিনটাকে যদি আমরা 90 ডিগ্রিতে স্থাপন করি, তাহলে আমাদের তর্জনী যেটা, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, বৃদ্ধাঙ্গুলি হচ্ছে পরিবাহীর ঘূর্ণনের দিক, এবং হচ্ছে মধ্যমা আমাদের আর হচ্ছে পরিবাহীর ঘূর্ণনের দিক নির্ণয় বা দেখাবে। তো আমরা ব্যাক ইএমএফ সম্পর্কে অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলও দেখলাম। এরপরে অন অ্যাপ্লাইং দ্য রাইট হ্যান্ড রুল ইন দ্য ফিগার শোজ ইট ইজ সিন দ্যাট দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। এখানে আমি বারবার বলেছি যে আমাদের যে ব্যাক ইএমএফ বা যে কাউন্টার ইএমএফ যেটি তৈরি হবে, সেটি অবশ্যই আমাদের প্রয়োগকৃত ভোল্টেজের বিপরীতমুখী হবে। Thereby the EMF is known as the counter EMF or back EMF. The back EMF is developed in series with the applied voltage. এটা সব সময় ব্যাক ইএমএফটা যেটা সৃষ্টি হবে সেটা অবশ্যই সিরিজে থাকবে, বাট অপোজিট ইন ডিরেকশন, আর ডিরেকশনটা থাকবে উল্টা দিকে, অর্থাৎ এটা সাপ্লাই ভোল্টেজ পজিটিভ থাকলে ওটা নেগেটিভ হবে। The back EMF opposes the current which causes it, আর কারেন্টকে সে বাধা প্রদান করবে। এটা এই যে চিত্র অনুসারে আমরা বলতে পারি। আর তারপরে আমরা ব্যাক ইএমএফ এর এই যে ইকুয়েশনটা আসবে, সেটি আমরা বলবো যে ই বি ইজ ইকুয়াল টু ফাই জেড এন পি বাই 60A। এখানে ই বি হচ্ছে ব্যাক ইএমএফ, এন হচ্ছে রেভলিউশন পার মিনিট অর্থাৎ মোটরের ঘূর্ণন, পি হচ্ছে নাম্বার অফ পোল বলে আমরা এস পোল আর এন পোল বলেছে না, এটা পোল, ফাই হচ্ছে ফ্লাক্স অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্স, আর জেড হচ্ছে নাম্বার অফ পরিবাহী, আর এ হচ্ছে প্যারালাল পাথের সংখ্যা। তো এই যে ই ভি ইকুয়াল টু 5ZNP/60A, এটা কিন্তু এই ইকুয়েশনটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা দেখবে তোমাদের বইয়ে এটা প্রমাণ করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে। তারপরে আমরা আগামী ক্লাসে আবারও আলোচনা করব। আমি গতদিনকে এটা কিছুটা আলোচনা করেছিলাম, যারা ইলেকট্রিক্যালের ছাত্র ছিলে, গতদিন যারা সংযুক্ত হয়েছিলে, তারা আমার কাছে মনে হয় তারা বুঝতে চেষ্টা করেছো। তো আমি মনে হয় আজকে একটু দ্রুত যাচ্ছি, তোমাদের সমস্যা হচ্ছে? হ্যালো? না স্যার, সমস্যা নাই। একটা কথা বললাম স্যার। হ্যাঁ কথা বলো, একজনে বলবে। স্যার আমাদের
আমাদের তার কলেজে যখন ক্লাস চলছিল তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ হয়েছিল, হুম চতুর্থ অধ্যায়টা আবার নতুন করে স্টার্ট ছিল, তাই আপনি যখন না, চতুর্থ অধ্যায় থেকে আমি শুরু আমি করতেন যেটা আমার জন্য বলছি ভালো হতো। দুই একদিনের মধ্যেই আমরা চতুর্থ অধ্যায় ইত্যাদি শুরু করব। তবে তোমাদের আশেপাশে কে আছে? আমরা চতুর্থ অধ্যায় শুরু করব, ঠিক আছে? আমি এইটা যেহেতু ইলেকট্রিক্যালের স্টুডেন্টের সাথে ও, যেহেতু এটা রিলেটেড আছে, তোমাদের চতুর্থ অধ্যায় কিন্তু ইলেকট্রিক্যালের ছাত্রদের সাথে রিলেটেড নাই, যার কারণে এইটা আমি শুরু করছি এই কারণেই। জি স্যার। বুঝতে পারছো? তো যেহেতু ইলেকট্রিক্যালের ও, ছাত্রদের সাথে এটা জি স্যার। রিলেটেড, এই জন্য আমি এটা শুরু করছি। যেহেতু ইলেকট্রিক্যালের ছাত্ররাও এখনো ক্লাসে, ওদের ক্লাস দীর্ঘদিন যাবত নিচ্ছি, তো ওদের প্রায় শেষই বলা যায় যেগুলো নেওয়ার দরকার। এই জন্য আগামী শনিবার থেকে মূলত যেটা হবে শুধুমাত্র ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিন। এবার সার্কিট অ্যান্ড মেশিন বলতে সেটা আমরা শুধু সার্কিট গুলো, সার্কিট চ্যাপ্টার গুলো তোমাদের অনেক বাকি আছে। তারপরে মোটর চ্যাপ্টারও আছে তোমাদের, সিঙ্গেল ফেজ মোটর অনেকগুলোই আছে, যে মোটরগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা যেটা, এটাও সিঙ্গেল ফেজ মোটর, যেহেতু ডিসি মোটর, এটা কিন্তু সিঙ্গেল ফেজ মোটর, কিন্তু তোমাদের সম্ভবত এসি মোটর, অল্টারনেটর, এগুলো তোমাদের সিলেবাসে আছে। তোমাদের সিলেবাসটি অনেক বড় যারা মেকানিক্যালের স্টুডেন্ট, বুঝতে পারছো? মেকানিক্যালের বা পাওয়ারের কোনো জি স্টুডেন্ট স্যার। স্যার, হয়েছে কিনা? পাওয়ারের কেউ আছে নাকি? আর দরকারে আমি ইলেকট্রিক্যালকে আলাদা করে নিব, আর তোমাদের আলাদা নেব, সমস্যা নাই। ইলেকট্রিক্যালের আরো অন্য অনেক চ্যাপ্টার আছে। আর তোমাদের যে আমি সিলেবাসটি ক্লিয়ার করে চতুর্থ অধ্যায় কি আছে সে বিষয়টি আমি তোমাদের, আর আগে তো প্রয়োজন হচ্ছে আমাকে তোমাদের স্লাইড তৈরি করতে হবে। তো এই স্লাইড যেহেতু তৈরি করা আছে এই জন্য এটি আজকে আলোচনা করলাম। তো আমি আশা করছি শনিবারে তোমাদের অবশ্য সার্কিট নিয়ে আলোচনা করবো, এবং সেটা 11টায়। ইলেকট্রিক্যাল 10টায় থাকবে, ও, আর মেকানিক্যাল হচ্ছে 11টায়। বুঝতে পারছো? জি স্যার। মেকানিক্যালকে আমরা শুরু জি করব স্যার। 11টায়। এখন এই যে আমরা ব্যাক ইএমএফ যেটি তৈরি হলো, সেটা এই যে সাপ্লাই ভোল্টেজ ভি, আর এটার সাথে যে ড্রপটা হলো আর্মেচারের আইএ আর এ, ভি ইবি ইজ ইকুয়াল টু ভি মাইনাস আইএ আর এ। তো আমরা দুইটা ইম্পর্টেন্ট সূত্র পাইলাম, সেটা ইবি ইজ ইকুয়াল টু আই জেড এনপি বাই 60A, আর ইবি ইজ ইকুয়াল টু ভি মাইনাস আইএ আর এ। তো এইটা তোমরা একটু লিখে নাও। লিখে নেওয়ার ফলে আমরা যেটা অন্য ব্যাক ইএমএফ আমাদের অনেক আলোচনায় হয়েছে, এটাও ব্যাক ইএমএফ, এই মোটর হ্যাজ কয়েলস, এটাও ব্যাক ইএমএফ, এখানে কিছু তারপরে এই যে আমাদের মোটরের টাইপস অফ মোটরে চলে আসছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। শান্ট মোটর, সিরিজ মোটর আর কম্পাউন্ড মোটর, এই ছবিগুলো তোমরা এখানে নাও। শান্ট মোটর, সিরিজ মোটর আর কম্পাউন্ড মোটর, মোটরের প্রকারভেদের মধ্যে যেটা আছে, এবং জেনারেটরের ক্ষেত্রেও ঠিক সেম। ইলেকট্রিক্যালের এই বিষয়গুলি আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম, একেবারেই প্রথম দিকে এই মোটর চ্যাপ্টারটি। তো ইলেকট্রিক্যালের আজকে কে কে আছো ইলেকট্রিক্যালের? মোস্তফা আছো, আর কে আছো? স্যার, সবাই এক ডেকে। হুম, হ্যালো, হ্যাঁ আছে। অবস্থায় সেই সাইফুল ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে তো আমার অবস্থা, আমি 4 দিন গেছি। সে তার সময় নাই, সে হচ্ছে ওই যে করে বেড়াচ্ছে আপনার, ওই যে আহ, ভূমি বরাদ্দ দিয়ে বেড়াচ্ছে তো দেখি রবিবারে আবার যাব। না, ওই হয়ে গেলে তো, হ্যাঁ এই- না না না, সেটা না, ওই এখন এখন ওই সাইফুল ভাই ঘুরাচ্ছে, এই তো মুকুল ভাই বলে দেবে, কিন্তু সাইফুল ভাই
যেহেতু বলতেছে আমি দেখি সামনের সপ্তাহে যাব। হুম হুম হুম। তো আমার মনে হয় তোমাদের যেটি বিষয়টি আমার মনে হয় ওই যে তোমাদের কাছে আমি এখন ইবির যে ব্যাক ইএমএফ যে সমীকরণটি এটা একজন একটু বলো, ব্যাক ইএমএফ সমীকরণটি বলো। রিফাত বলো। ব্যাক স্যার আমাদের কাছে স্যার অধ্যায়টা একেবারে নতুন স্যার, আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট করছি, এই জন্য আমরা একটু না দেখলে স্যার এখন বলতে না ওই যে পারতেছি না। এখন যে সমীকরণটি বললাম সেটা বলো। EB ব্যাক is equal ইএমএফ to তো 5 এখনই আমি ZNP by বললাম, তো 60A. এটা বলতে ভুলে গেছো? এই যে দেখেই বলো এখান থেকে ব্যাক ইএমএফ সমীকরণটি বলো। EB is equal to 5 ZNP by 60A. তাহলে এখানে এন কি? রেভলিউশন পার মিনিট। পি হচ্ছে নাম্বার অফ পোল, ফাই পোল হচ্ছে সংখ্যা। ফাই হচ্ছে ফ্লাক্স, জেড Flux. হচ্ছে নাম্বার অফ পরিবাহী, আর Number of এ হচ্ছে প্যারালাল পাথের সংখ্যা, এই এ ইজ ইকুয়াল parallel টু ল্যাপ ওয়াইন্ডিং এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু পি, আর ওয়েভ ওয়াইন্ডিং এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু অলওয়েজ 2। তো আমার মনে হয় তোমরা এই 12তম অধ্যায়ে আমার মনে হয় তোমাদের এটা দেখো তো কততম অধ্যায় দেখেছো? এই চ্যাপ্টারটি তোমাদের কততম অধ্যায়? বই সাথে রাখবে। তো আরেকটা আমাদের সমীকরণ নবম আমরা অধ্যায় বলেছি ডিসি মোটর। ভি ইজ ইকুয়াল টু, আরেকটা সমীকরণ আমরা বলেছি ই ইজ ইকুয়াল টু ভি মাইনাস আই এ আর এ। এই দুইটা সমীকরণ আমরা আজকে শিখেছি, আর সংজ্ঞাগুলো তো শিখেছি। তো এই অধ্যায়ের অর্থাৎ ডিসি মোটর অধ্যায়ে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আগামীকাল সবই পড়ে আসবে। আমি আগামীকালও আমরা এই অধ্যায়টি নিয়েই আলোচনা করব, তাহলে বারবার আলোচনা করলেই ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামীকাল আবার আমরা 10টাতেই অংশগ্রহণ করব, কারণ আগামীকাল আর শুক্রবার আমরা 10টায় অংশগ্রহণ করব এবং শনিবার থেকে তোমরা 11টায় অংশগ্রহণ করবে। থ্যাংক ইউ।